নমস্কার, আপনাদের সাথে আমি ঈশিতা। আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চলুন চোখ রাখি শিরোনামে। 2 বছর পরে পৌষ মেলায় দলীয় স্টলে অনুব্রত রায় খেলেন বাদাম ভাজা। এদিকে বাংলাদেশের হুঁশিয়ারি, মিঠুনের 1 মিনিটেই খেলা শেষ হয়ে যাবে। আজ সিবিআই মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অন্যান্যদের জামিন নিয়ে রায় দিল কোর্ট। আরজিকর কাণ্ডের কেন্দ্রীয় ফরেনসিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। আম্বেদকর ইস্যুতে অমিত শাহের পদত্যাগের দাবি পথে নামছে বামেরা। বিস্তারিত জানতে চোখ রাখুন এবং সঙ্গে থাকুন ইন্ডিয়া নিউজ টিভিতে। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। 2 বছর পর চেনা ছন্দে পৌষ মেলায় দলীয় স্টলে অনুব্রত মণ্ডল খেলেন মেলার বাদাম ভাজা। বললেন, বিশ্বভারতী মেলা করলে তার একটা আলাদাই ঐতিহ্য আছে। আমরা চাই বিশ্বভারতীয় মেলা করুক। এই দিন অনুব্রত মণ্ডলকে মেলার স্টলে দেখে উপচে পড়ে ভিড়। ছবি এবং সেলফি তোলার হিড়িক পড়ে যায় সকল জনগণের মধ্যে। ফুরফুরে মেজাজে সকলকে হাত দেখান, কথাও বলেন অনুব্রত। প্রতি বছরই পৌষ মেলার সব রাজনৈতিক দলে স্টল দেয়। স্টল হয় তৃণমূল এবং কংগ্রেসেরও। প্রতি বছর মেলার স্টলে সন্ধ্যায় বেশ কিছুটা সময় কাটান অনুব্রত মণ্ডল। 2019 সালের শেষবার পূর্বপল্লীর মাঠে শান্তিনিকেতনের স্টল এবং বিশ্বভারতীর কর্তৃপক্ষ পৌষ মেলার আয়োজন করেছিল। এরপরে 2020 সালে কোভিডের পরিস্থিতির জন্য মেলা বন্ধ রাখা হয়েছিল। তারপরে বিশ্বভারতী তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে রাজ্য সরকারের সাংঘাত চরমে পৌঁছায়। ফলে মেলা করেননি বিশ্বভারতী। 2021 সালে বোলপুরের ডাকবাংলো মাঠে বিকল্প পৌষ মেলার আয়োজন করে বাংলা সংস্কৃতি মঞ্চ। 2022 সালে একইভাবে ডাকবাংলার মাঠেই মেলার আয়োজন করে বোলপুর পৌরসভা। 2023 সালে বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষে বিশ্বভারতীর কাছ থেকে পূর্বপল্লীর মাঠ চেয়ে আবেদন করে বীরভূম জেলার প্রশাসন। সেই মাঠেই জেলা প্রশাসনের তরফে বিকল্প পৌষ মেলা করা হয়। এবার ফের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ট্রাস্ট ডিড অনুযায়ী শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী পৌষ মেলার আয়োজন করেছে। এই মেলায় স্টল করেছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে স্টল সাজানো হয়েছে। প্রসঙ্গত, এর মাঝে গরু পাচার এবং আর্থিক তারতম্যের মামলায় গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। ফলে 2022 এবং 2023 সালের মেলায় তিনি থাকতে পারেননি। তাই 2 বছর পরে পৌষ মেলায় দলীয় স্টলে চেনা ছন্দে দেখা গেল অনুব্রত মণ্ডলকে। তাকে মেলার স্টলে দেখে উপচে পড়ে ভিড়। ছবি তোলা এবং অনুব্রতর সঙ্গে সেলফি তোলার হিড়কি পড়ে যায়। ফুরফুরে মেজাজে দলীয় নেতা কর্মীদের সাথে কথাও বলেন তিনি। ভারতবর্ষ একটি বিরাট দেশ। বাংলাদেশ যা বলছে বলুক, কিন্তু ভারতকে আন্ডার এস্টিমেট করলে সেটি ভুল হবে। কোনো দেশের বিরুদ্ধে কিছু করতে গেলে একটি জটিলতা থাকেই। তাই ভারত সেটি দেখছে না। না হলে 1 মিনিটে সব খেলা শেষ হয়ে যেতে পারে। বর্ধমানে এসে এইভাবে বাংলাদেশকে হুঁশিয়ারি দিলেন অভিনেতা তথা বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী। সোমবার দুপুরে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে জামালপুর ব্লক যান মিঠুন চক্রবর্তী। পরে তিনি বর্ধমান জেলায় বিজেপির কার্যালয়ে আসেন। এই দিন বাংলাদেশের প্রসঙ্গে মিঠুন বলেন, খুবই দুঃখের বিষয় একটা, ভারতবর্ষ একটা বিরাট দেশ। বাংলাদেশ কি? এরা যে যা আছে বলুক, কিন্তু ভারতকে আন্ডার এস্টিমেট করলে সেটি ভুল হবে। আমার কথা হচ্ছে যেটা হচ্ছে সেটা খারাপ হচ্ছে, কিন্তু যখন কোনো দেশ অন্য দেশের বিরুদ্ধে কিছু করতে যায় তখন অনেক কিছুই বাধা আসবে, অনেক কিছুই জটিলতা থাকবে, এটাই স্বাভাবিক। তাই ভারত দেখছে 1 মিনিটের ব্যাপার, সব খেলা শেষ হয়ে যেতে পারে। কয়েকদিন আগেই হুগলিতে এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রসঙ্গে তিনি নিজের মতামত প্রকাশ করেছিলেন অভিনেতা তথা বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী। বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে সবাই মিলে একত্রিত লড়াই বার্তা দিয়েছিলেন অভিনেতা। পাশাপাশি পড়শি দেশের বর্তমান অবস্থা দেখে সতর্ক হতে বলেছেন মিঠুন। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জঙ্গি ধরা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ করেছিলেন বিজেপির নেতা। এই দিন মিঠুন বলেন, আমাদের রাজ্য থেকে প্রায় দিনই জঙ্গি ধরা পড়ছে। এটা তো আমাদের দেশের কাছে গর্বের বিষয়। জঙ্গিদের কাছে রাজ্য এখন সেফ হেভেনে পরিণত হয়েছে। এখন কাশ্মীরের বর্ডার বন্ধ করে দিয়েছে, পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে গেছে এখানে ঢুকে পড়ার একটি রাস্তা। এই রাজ্যে জঙ্গি ধরা পড়ছে, ট্রেনিং পেয়ে জঙ্গি তৈরি হচ্ছে। এটা তো আমাদের কাছে বিরাট ব্যাপার।
আমরা তো বুক ফুলিয়ে বলতে পারি আমাদের রাজ্যে জঙ্গি তৈরি হয়। রাজ্য সরকার প্রসঙ্গে তিনি আরও বলেন, এই রাজ্যের সরকারকে নিয়ে কিছু বলার নেই, এরা কাউকে কিছু করতে দেয় না আর নিজেরাও কিছু করে না। ওরা সব সময় বিজেপিকে কেন্দ্র করে ছোট করতে ব্যস্ত। মানুষ মরুক, ওদের কিছু যায় আসে না, এই বলে কটাক্ষ করলেন বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী। পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দপ্তরের আরও 4 অধিকারিককে জামিন মামলায় রায় ঘোষণা হবে আজ বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে। গত 18 ডিসেম্বর সিবিআইয়ের মামলায় এই অধিকারীদের জামিনের আবেদন শুনানি করেছিলেন বিচারপতি, তারপরেই রায়দান স্থগিত ছিল। এর আগে গত 20 নভেম্বর হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহার রায় জামিনের ব্যাপারে দ্বিমত পোষণ করায় জামিন পায়নি পার্থ, কল্যাণ সহ অন্যান্যরা। এর আগে পার্থ চট্টোপাধ্যায় ইডির মামলায় শীর্ষ আদালত থেকে জামিন পেয়েছেন। তবে আদালত সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায় যদি সিবিআইয়ের এই মামলায় জামিন পান তারপরও তার জেল মুক্তির কোনো সম্ভাবনা নেই, কারণ প্রাথমিক নিয়োগের মামলায় রয়েছে তার বিরুদ্ধে, যে মামলায় এখনও সিবিআই বিশেষ আদালতে বিচারাধীন। স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণ গঙ্গোপাধ্যায় ও অশোক কুমার সাহার জামিন মঞ্জুর করার নির্দেশ 20 নভেম্বর দ্বিমত পোষণ করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় মোট 9 জনের জামিন মঞ্জুর করলেও বিচারপতি অপূর্ব সিনহা রায় 5 জনের জামিন মঞ্জুর করেননি। কৌশিক ঘোষ, আলী শাহিদ ইমাম, চন্দন মণ্ডল, সুব্রত সামন্তের জামিন মঞ্জুর করেছিলেন অপূর্ব সিনহা, কিন্তু বাকিদের জামিন তিনি মঞ্জুর করেননি। ফলে পার্থ চট্টোপাধ্যায় সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জামিন মেলেনি হাইকোর্টে। এরপর মামলাটি যায় বিচারপতি তপব্রত রায়ের সিঙ্গল বিচারপতি বেঞ্চে। সিবিআইয়ের মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য 5 অধিকারিককে জামিনের আবেদনের শুনানিতে এরা কতটা প্রভাবশালী সেই যুক্তি খাড়া করার চেষ্টা করছে সিবিআই। প্রভাবশালী হওয়ার কারণে এদের জামিন ছিল সাক্ষীদের প্রভাবিত করার পাশাপাশি তথ্য প্রমাণ নষ্ট হতে পারে বলে অভিযোগ। ফলে নিয়োগ দুর্নীতি তদন্তে গতিপথ হারাবে বলে সিবিআই তরফ থেকে জানানো হয় আদালতে। আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ এবং খুনের ঘটনায় সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রীয় ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী সেমিনার হলে নির্যাতিতার প্রতিরোধের কোনো প্রমাণ পাওয়া যায়নি। বায়োলজিক্যাল স্টেন শুধুমাত্র পাওয়া গিয়েছে সেমিনার ঘরের ভিতরের কাঠের তৈরি পাটাতনের ওপরের কার্পেট থেকে। এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে নিয়ে ফের একবার প্রশ্ন উঠতে শুরু করেছে। গত 9 আগস্ট রাতে আরজিকর হাসপাতালে ঠিক কী ঘটেছিল? তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল কোথায়, সেই নিয়েই বাড়ছে প্রশ্ন। ঘটনার দিন হাসপাতালের জরুরি বিভাগের 4 তলায় সেমিনার ঘর থেকে চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার করে পুলিশ। তদন্ত শুরুর পরে ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেন কলকাতা পুলিশের আধিকারিকরা। ঘটনাস্থল থেকে নির্যাতিতার আইডেন্টি কার্ড, বেশ কিছু কাগজপত্র সহ অত্যন্ত 40টি জিনিসপত্র পাওয়া গিয়েছিল। এরপরে ফরেন্সিক পরীক্ষার জন্য সেই সমস্ত নমুনা পাঠানো হয় কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবে। এর মধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার দেওয়া হয়েছিল সিবিআইকে। আম্বেদকরের ইস্যুতে অমিত শাহের পদত্যাগের দাবিতে পথে নামছে বামেরা। আগামী 30 ডিসেম্বর দেশব্যাপী যৌথভাবে প্রতিবাদ দিবসের আয়োজন করা হয়েছে বামেদের তরফ থেকে। ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী বিপ্লবী সমাজতান্ত্রিক দল ও অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের নেতারা 22 ডিসেম্বর দিল্লিতে বৈঠকের এই সিদ্ধান্ত নিয়েছে। সোমবার একটি বিবৃতিতে বামেদের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যসভার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি অসম্মানজনক এবং অবমাননাকর মন্তব্যের ফলে সারা দেশে ব্যাপক ক্ষোভ এবং প্রতিবাদ হয়েছে। তবে অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেউই প্রতিকারমূলক ব্যবস্থা নিতে রাজি নন। তাই বাম দলগুলি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 30 ডিসেম্বর যৌথভাবে প্রতিবাদ দিবসের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। দেশব্যাপী প্রতিবাদ দিবসে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অমিত শাহের পদত্যাগ দাবি করা হবে। একই সঙ্গে এক দেশে এক ভোট ইস্যুতেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেছেন বাম দলগুলি। তারা এক দেশ এক নির্বাচন প্রস্তাবের বিরোধিতা করছিল, যা এখন সংসদের একটি সংবিধান সংশোধনী বিল সহ 2টি বিলের মাধ্যমে পেশ করা হয়েছে। সংবিধানে প্রস্তাবিত সংশোধনগুলি
ফেডারেল কাঠামো এবং রাজ্যের আইনসভার অধিকার ও তাদের নির্বাচন জনগণের ওপরে সরাসরি আক্রমণ বলেই তারা মনে করছে। তাই তাদের অভিযোগ, বিষয়টি কেন্দ্রীয়করণ করা মানেই আইনসভার 5 বছরের মেয়াদ নির্বাচনের হ্রাস করে জনগণদের ইচ্ছাকে ছেঁটে ফেলা। তাই বাম দলগুলি এক দেশ এক নির্বাচন প্রকল্পের বিরুদ্ধে দেশব্যাপী প্রচার চালাবে। বাম দলগুলির নির্বাচন বিধি মামলায় সংশোধনী প্রত্যাহারের দাবি জানিয়েছে, যে সংশোধনী সিসিটিভি ক্যামেরা এবং ভিডিও ফুটেজের মতো ইলেকট্রনিক্স নথি জনসাধারণের পরিদর্শনে অধিকার বাতিল করা হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।